সুপ্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলাভিশনের প্রতিদিন আয়োজন সংবাদ পর্যালোচনা ও বিশ্লেষণধর্মী অনুষ্ঠান ফ্রন্ট পেজে। সাথে আছি আমি ইমরুল কায়েস। আজ আমাদের সাথে আলোচনার জন্য স্টুডিওতে রয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট নজমুল হক নান্নু। মিস্টার নজমুল হক নান্নু, আপনাকে স্বাগত। ধন্যবাদ ইমরুল কায়েস। প্রিয় দর্শক, আমরা আমাদের এই অনুষ্ঠানে সাধারণত প্রতিদিন প্রকাশিত সংবাদপত্রের শিরোনাম এবং অন্যান্য গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে পর্যালোচনা করে থাকি। তো সেই আলোচনার আগে চলুন দেখে আসি আজকের সংবাদপত্রের শিরোনামগুলো। আমি প্রথমে জানাচ্ছি প্রথম আলো। দেশে প্রত্যাবর্তনের এক অভূতপূর্ব দৃশ্য, উই হ্যাভ আ প্ল্যান, গণসংবর্ধনায় তারেক রহমান। সংবর্ধনার মঞ্চ থেকে মাকে দেখতে গেলেন তারেক রহমান। জামায়াত এনসিপি আসন সমঝোতার আলোচনা। আমার দেশ, ইতিহাস গড়ে ফিরলেন তারেক রহমান। আই হ্যাভ আ প্ল্যান ফর মাই কান্ট্রি, জনসমুদ্রের ঘোষণা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের। দৈনিক ইত্তেফাক, আই হ্যাভ আ প্ল্যান, ঢাকার জনসমুদ্রে তারেক রহমান। সময় এসেছে সবাই মিলে দেশ গড়ার। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ন্যায়পরায়ণতার ভিত্তিতে দেশ পরিচালনা করব। মানুষ নিরাপদে থাকুক, এই আমাদের চাওয়া। আধিপত্যবাদী শক্তির গুপ্তচরেরা এখনও ষড়যন্ত্রে লিপ্ত। সমকাল, নিরাপদ শান্তিপূর্ণ দেশ গড়ার বার্তা, অসুস্থ মায়ের পাশে তারেক রহমান। যুগান্তরের শিরোনাম, প্রিয় বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয়, ঐতিহাসিক গণসংবর্ধনায় তারেক রহমান। মানুষের ভাগ্য পরিবর্তনের নতুন পরিকল্পনা, আই হ্যাভ আ প্ল্যান। মানব জমিনের শিরোনাম, বাংলার লুথার কিং, আই হ্যাভ আ প্ল্যান। কালের কণ্ঠের শিরোনাম, আই হ্যাভ আ প্ল্যান, তারেক রহমান। রাজকীয় প্রত্যাবর্তন, ঢাকায় বিশাল সংবর্ধনা। 17 বছর পর মাতৃভূমিতে জনসমুদ্রে ভালোবাসায় নেতাকে বরণ, উচ্ছ্বাসে উৎফুল্ল কর্মীরা। কালবেলার শিরোনাম, আই হ্যাভ আ প্ল্যান, 17 বছর পর দেশের মাটি ছুঁলেন তারেক রহমান। এরপর জানাচ্ছি বাংলাদেশ প্রতিদিন শিরোনাম, আই হ্যাভ আ প্ল্যান, জনজোয়ারে ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন। দেশ রূপান্তরের শিরোনাম, আমার একটি পরিকল্পনা আছে, আই হ্যাভ আ প্ল্যান ফর দ্য পিপল অফ মাই কান্ট্রি, ফর মাই কান্ট্রি। আপনারা যদি পাশে থাকেন পরিকল্পনা বাস্তবায়ন করতে সক্ষম হব। জনতার নেতা হয়ে রাজস্বিক ফেরা, এসেই ফোনে প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ। নয়াদিগন্তের শিরোনাম, ঐতিহাসিক প্রত্যাবর্তন, জনসমুদ্রে সবাই মিলে দেশ গড়ার প্রতিশ্রুতি তারেক রহমানের। তারেক রহমান নিরাপত্তায় নজিরবিহীন আয়োজন। বণিক বার্তার শিরোনাম, স্বদেশ প্রত্যাবর্তনের পরে গণসংবর্ধনা, অগণিত মানুষ, নিরাপদ ও শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার অঙ্গীকার করলেন তারেক রহমান। নির্বাচন থেকে ফিরে রাজনীতিতে বাজিমাত করেছেন যারা, লেনিন থেকে আয়াতুল্লাহ খোমেনি। ডেইলি স্টারের শিরোনাম পড়ছি, আই হ্যাভ আ প্ল্যান, says Tariq, pleads for cooperation to build a Bangladesh safe for all irrespective of faiths and regions. NCP leaning towards sharing deal with Jamaat. এবং সর্বশেষ আমার হাতে যেটি রয়েছে নিউজের শিরোনাম, Tariq returns home to rolling reception. He calls for unity, peace, safety. Poor progress disappoints reform stakeholders. মিস্টার নজমুল হক নানু, আমরা সবগুলো শিরোনাম দেখলাম। প্রতিটি কাগজের প্রতিটি খবরের শিরোনাম হচ্ছে তারেক রহমান। 17 বছর পর তিনি দেশে ফিরেছেন এবং দেশে আসার পরে আমরা দেখলাম যে একটা অভূতপূর্ব সারা জনতার মাঝে, নেতাকর্মী থেকে শুরু করে বিএনপি দলীয় নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ সর্বস্তরের জনতাও, আমরা কালকে তাদের মিছিল দেখেছি, তাদের জনস্রোত দেখেছি পূর্বাচল অভিমুখে, অর্থাৎ যেখানে তাকে সংবর্ধনা দেওয়া হয়। এই যে মানুষের ভালোবাসা, এই যে মানুষের আবেগ অনুভূতি তারেক রহমানের প্রতি, এটা নিয়ে কি বলবেন? ধন্যবাদ ইমরুল কায়েস সাহেব, আপনার চমৎকার সঞ্চালনার জন্যে ধন্যবাদ। সাথে সাথে বাংলা ভিশনের যারা প্রযোজক, টেকনিশিয়ান এবং যারা বন্ধু সহকর্মীরা আছেন, কর্মীরা আছেন, সকলের প্রতি আমার অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। আজকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের অবতারণা করেছেন এবং সংবাদপত্রগুলো এবং সমস্ত মিডিয়া একটি বিষয়েই বলছেন, তারেক রহমান সম্পর্কে আই হ্যাভ আ প্ল্যান। প্রশ্নটি হলো এমন যে
মার্টিন লুথার কিং জুনিয়র, যিনি একজন কৃষ্ণাঙ্গ হিসেবে বর্ণবাদ বিরোধী আন্দোলন করেছিলেন, সিভিল রাইট, গণ অধিকার এবং মানবাধিকারের জন্য আন্দোলন করেছিলেন। মার্টিন লুথার কিং জুনিয়র তিনি বলেছিলেন, আই হ্যাভ আ ড্রিম। যদি স্বপ্ন না দেখা যায় তাহলে সেখানে সেই সমাজের গতি, প্রকৃতি এবং সংস্কার এবং বিপ্লব সাধন করা যায় না। সেই প্রশ্নটাই আমরা নতুন করে গতকাল শুনলাম তারেক রহমানের কণ্ঠে। দীর্ঘ 17টি বছর যিনি এই বাংলার মাটি থেকে দূরে ছিলেন, যেই বাংলার মাটিতে তার পিতা প্রেসিডেন্ট জিয়াউর রহমান মাত্র ৪৫ বছর বয়সে যেখানে বুকে রক্ত ঢেলে দিয়ে চিরবিদায় নিয়েছিলেন, নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন, তাঁরই সন্তান কঠিন নির্যাতন ভোগ করে তাকে দেশ ছেড়ে যেতে হয়েছিল। দেশের বাইরে থাকা অবস্থায় তার মা যে দুর্বার গণ আন্দোলন করবার পরেও মাথা নত না করে নির্যাতনের শিকার হয়েছিলেন, এর আগের যে স্বৈরাচারী ফ্যাসিবাদী সরকারের সেখানে অত্যাচারের মধ্যে অনেক দূরে থেকে সন্তান তার কঠিন যন্ত্রণা সহ্য করেছেন। সেখান থেকেই তিনি সংগ্রাম করেছেন, পার্টিকে সংগঠিত করেছেন, বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে দ্বিখণ্ডিত করবার জন্য, যেখানে দেশের ফ্যাসিবাদী এবং বিদেশি আধিপত্যবাদীদের ষড়যন্ত্র পার্টিকে খণ্ড বিখণ্ড করবার চেষ্টা হয়েছে, কিন্তু সম্ভব হয়নি। তারেক রহমান গতকাল যখন বাংলার মাটি স্পর্শ করলেন, তার নিজের জন্মভূমি, তার মাটির স্পর্শ অনুভব করবার পরে চারিদিকে তাকিয়ে, এবং বাংলার মানুষই নয়, সারা পৃথিবীর গণতন্ত্রকামী শান্তিপ্রিয় মানুষ তারা দেখলেন যে জনগণের স্বতঃস্ফূর্ত তাদের ভালোবাসা, স্বতঃস্ফূর্তভাবে তারা তাদের নেতাকে বরণ করে নিলেন। মার্টিন লুথার কিং আমেরিকার যে বর্ণ বৈষম্যবাদ বিরোধী আন্দোলনের মধ্যে আন্দোলন করে তিনি মানুষকে একটি পথ দেখিয়েছিলেন, অন্ধকার থেকে আলোর পথ, মানুষে মানুষে বৈষম্য নাই, এই পথ উনি দেখিয়েছিলেন। তিনি নোবেল প্রাইজ পেয়েছিলেন। তারেক রহমান কালকে প্রথমে এসেই বললেন, আমরা শৃঙ্খলা চাই, আমরা শৃঙ্খলার মধ্য দিয়ে জনগণের মুক্তি চাই, কথা বলার অধিকার চাই, শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত প্রতিটি মানুষ তার অধিকার সমানভাবে ভোগ করবে। সকালে বাড়ি থেকে বেরিয়ে সন্ধ্যার সময় যেন নিরাপদে পৌঁছতে পারে। আমাদের কথা বলার অধিকার থাকতে হবে। আমাদের কোটি কোটি শ্রমিক এবং কৃষক আছে, তাদের স্বার্থকে সংরক্ষিত করতে হবে, এবং আমাদের এখানে প্রতিটি মানুষ যেন তার অধিকার যেন তার সংরক্ষিত করতে পারে, সেই অধিকার যেন তারা পায়। সত্যি আশ্চর্য হয়ে যাবেন আপনি, ইমরান কয়েস সাহেব, আপনি তো একজন অভিজ্ঞ তরুণ মানুষ, কিভাবে উনি বুঝলেন যে 40 লক্ষ আমাদের এখানে যে মানুষগুলো আছে তারা প্রতিবন্ধী, এই প্রতিবন্ধীদের প্রতি কিন্তু কারও কোনো সেরকম দৃষ্টি নেই, তিনি কিন্তু এটা ধরতে পেরেছেন। এর আগের এক বক্তৃতায় বলেছেন যে বাংলাদেশের আলু চাষিরা 3000 কোটি টাকা সেখানে ক্ষতিগ্রস্ত হয়েছে। আজকে যদি আমরা কারখানা কলকারখানার ধর্মঘটগুলো না করে আমরা করলাম এখানে 3000 কোটি টাকা আমাদের ক্ষতি হয়েছে, এটা তাদের মধ্যে আমরা দিতে পারতাম। এই যে দূরে থেকে মানুষের হৃদয়, মানুষের প্রয়োজন এবং মানুষের অধিকার প্রতিষ্ঠার যে চেতনা, যে চেতনাকে রাজনীতি থেকে উনি গ্রহণ করেছেন, সেটা অকল্পনীয়। আমার অভিজ্ঞতায় বলতে পারি যে প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন রাজনীতির প্রথম পদক্ষেপ গ্রহণ করলেন, তখন আপনাদের নিশ্চয়ই মনে আছে সেই পদক্ষেপটা ছিল যে জাতীয় ঐক্য।
সেই জাতীয় ঐক্যের কথা কিন্তু তিনি বলেছেন, প্রতি মুহূর্তেই বলেছেন আমাদের ঐক্যবদ্ধ হতে হবে, আমাদের জাতীয় ঐক্যবদ্ধ হতে হবে। এবং আপনি খেয়াল করেছেন যে তারেক রহমান যত বক্তব্য, যত বক্তৃতা দিয়েছেন, যে কথাটা আমি বারবার বলি সেটা হলো যে কথা বলার সময় আপনার বিপক্ষ যারা থাকবে, যাদের সাথে আপনি ডিফার করেন, রাজনীতির পার্থক্য হবেই। আপনার শব্দ প্রয়োগ করতে হবে অত্যন্ত সুললিত ভাষায় এবং ভদ্রচিত ভাষায় শব্দ প্রয়োগ করতে হবে। একটি সেন্টেন্স বা বাক্য আপনি অপরের প্রতি প্রয়োগ করবেন, সেখানে অনেক শব্দ আছে, বাংলা ইংরেজি, সেটা করতে হবে। তিনি কখনোই কোনো খারাপ শব্দ বলে তার বিপক্ষ তাকে আক্রমণ করেননি। এখানে আমি একটু জানতে চাচ্ছি যে যারা তাকে নির্বাসনে পাঠালেন, যারা তাকে হামলা মামলা করলেন এবং গত 17 বছর দেশে ফিরতে দেননি, কিন্তু বক্তব্যের মধ্যে একটি জায়গায়ও আমি দেখলাম না যে তাদের বিরুদ্ধে কোনো কটু কথা বলা, কোনো অন্য ধরনের কথা বলা, অর্থাৎ একটা পরিমার্জিত বক্তব্যই আমরা দেখেছি, যেখানে তাদের যেমন আমরা আগে দেখেছি যে আগে যে সাবেক প্রধানমন্ত্রী ছিলেন, তিনি যখনই বক্তব্য দিতেন, যখনই কোনো কথা বলতেন, তখনই তারেক রহমান অথবা বিএনপি অথবা বিএনপি চেয়ারপারসন তাদেরকে মানে বিরোধিতা করে, গালিগালাজ করে অনেক সময় আমরা দেখেছি কথা বলতে। কিন্তু তারেক রহমানের বক্তব্য এই জিনিসটা আমরা আপনি তো খেয়াল, খুব চমৎকার কথা বলেছেন ইমরুল কায়েস সাহেব। একটা উনি হয়েছেন তারেক রহমান সাহেব, একটি জিনিসও খেয়াল করে দেখেছেন, উনি কিন্তু কখনো বলেননি যে যদি ক্ষমতায় যাই। উনি বলেছেন জনগণ যদি দেশ পরিচালনার দায়িত্ব দেয়। আর উনি বিপক্ষ যারা থাকেন তাদের প্রতি আপনি খুব সত্য কথা বলেছেন। একটি শব্দও কোনো দিন উনি বাইরে থেকে যখন বলেছেন, বাংলাদেশে গতকাল যখন বলেছেন, বিপক্ষদের কিন্তু কিছু বলেনি। কিন্তু বিপক্ষ যারা ছিল, অর্থাৎ আওয়ামী লীগের নেত্রী যখন কথা বলেছেন, সেটা আমার মুখে বলতেও আমার এখানে কষ্ট হয়েছে। যে সমস্ত ভাষা বলেছেন সেটা কখনোই কোনো ব্যক্তি, কোনো ভদ্রচিত ব্যক্তি বলতে পারেন। একটি শব্দকে আমি বলবো কি না আমি বলতে চাচ্ছি না, যে আপনি কখনোই কুলাঙ্গার শব্দ ব্যবহার করতে পারেন না। একটা দেশের প্রধানমন্ত্রী পরিচয় দিয়ে অন্য একজন প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রীর সন্তানকে কখনো এটা বলা যায় না, কখনোই বলা যায় না। কারণ এ ধরনের শব্দ ব্যবহার করলে যার সন্তান তার অন্তরে সেখানে বিদ্ধ হয়। মানুষকে কোনোদিন খারাপ ভাষায় কথা বলতে হয় না। আর একজন প্রধানমন্ত্রী কিভাবে বলেন? আজকে সেখানে বেগম খালেদা জিয়া কত একটা সহনশীলতার পরিচয় দিয়েছেন, কত উদারতার পরিচয় দিয়েছেন। যখন একটা গণ অভ্যুত্থানের মাধ্যমে যখন আজকে গোটা দেশে যখন একটা বিজয়ের যখন একটা অবস্থান, সেই সময় তিনি অত্যন্ত অসুস্থ অবস্থায় বলেছেন যে আপনারা ধৈর্য ধরুন, আপনারা শান্ত থাকুন, আইন নিজের হাতে তুলে নেবেন না। এই যে কথাটা বলতে পারলেন বেগম খালেদা জিয়া, ম্যাডাম খালেদা জিয়া, দেশ নেত্রী, এটা কি একটা মহত্তম বিষয় নয় বলুন আপনি? তারই সন্তান তারেক রহমানের উপর যত নির্যাতনই হোক, গতকাল একটি কথাও বলেননি, বিপক্ষ কাকেও কিছু বলেননি। তিনি সকলের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন। তিনি জনগণ এবং প্রতিটি মানুষ, সে আমাদের সশস্ত্র বাহিনী, সামরিক বাহিনী এবং প্রতিটি ব্যক্তি, তাদের প্রতি তিনি গভীর শ্রদ্ধার সাথে তিনি সেখান থেকে শ্রদ্ধাবনতভাবে তিনি সকলের কথাই স্মরণ করেছেন। এবং আমাদেরকে আগামী দিনে আজকে জনগণের কাছে যে প্রতিটি জাতীয়তাবাদী দলের কর্মী এবং জনগণ সকলে সম্মিলিতভাবে একটি সুষ্ঠু নির্বাচন করবার জন্যে তিনি সেখান থেকে সকলের কাছে অনুরোধ করেছেন। শুধু নির্বাচন কমিশন হবে কেন, তার যে অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে, এখানে আইন শৃঙ্খলা বাহিনী আছে, এখানে প্রশাসন আছে, এখানে বিভিন্ন পেশার মানুষ আছে, ছাত্র আছে, জনগণ আছে, সকলেরই কর্তব্য হবে আজকে একটি সঠিক সুষ্ঠু নির্বাচন করবার জন্য সহযোগিতার হাতকে প্রসারিত করা। আরেকটি বিষয়, সেটা হলো জাতীয় স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে রক্ষা করতে হলে আমাদের জাতীয় ঐক্য অপরিহার্য। এই বিষয়টিও তিনি বারবার স্মরণ করিয়ে দিয়েছেন। নির্বাচন প্রসঙ্গটি আপনি যেহেতু নিয়ে আসলেন, শুরু থেকেই এক ধরনের ধোঁয়াশা ছিল যে দেশে আসলে নির্বাচন হবে কি না, কী হতে যাচ্ছে এ নিয়ে যেমন বিভিন্ন মহলে ছিল, তেমন সাধারণ মানুষের মধ্যে একটা ধোঁয়াশা বা শঙ্কা ছিল। তারেক রহমানের ফেরার মধ্য দিয়ে এটা তো এখন আশা করা যায় যে এই সংখ্যাটা একদম উড়ে গেল, অর্থাৎ এর আর কোনো ভিত্তি থাকলো না।
এটা আপনি চমৎকার কথা বলেছেন। সেটি হলো এই যে এখানে বিএনপি একটি বড় পার্টি হলেও নেতৃত্ব যিনি দেবেন তিনি যদি কাছাকাছি না থাকেন, দেশের মাটিতে না থাকেন, তাহলে পার্টির মধ্যে এবং জনগণের মধ্যে এক ধরনের বিরূপ প্রতিক্রিয়া হয়। কিন্তু যিনি বাইরে আছেন তার এই দেশে আসা এবং তার যে এই দেশে আপনি ফিরে আসার ক্ষেত্রেও অনেক সেখানে সমস্যা থাকতে পারে। আপনি তো জানেন যে জাতীয় এবং আন্তর্জাতিকভাবে এবং এই বাংলাদেশকে নিয়ে অনেক ষড়যন্ত্র আছে, অনেক সমস্যা সংকট আছে। সেই সমস্যা সংকট থাকার কারণের জন্যই বিভিন্ন ধরনের অপশক্তি যারা নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পারে, নির্বাচন যাতে পিছিয়ে যেতে পারে, নির্বাচন যাতে ক্ষতিগ্রস্ত হতে পারে, এই ষড়যন্ত্রের শেষ নাই। সুতরাং তারেক রহমান আসবার পরে যে বিশাল জনগণ, বাংলাদেশের প্রতিটি জনগণ সেখান থেকে তারা আনন্দ এবং একটা তৃপ্তির একটা অবস্থান তারা সেখানে প্রকাশ করেছে। এবং আমাদের বিশ্বাস তারেক রহমান এসছেন যখন, তখন অবধারিতভাবে এখানে সমস্ত ধরনের ষড়যন্ত্র আর সেখান থেকে নির্বাচনকে নস্যাৎ করতে পারবে না। এবং এটা তো আপনি বিশ্বাস করেন, আপনি একজন সঞ্চালক, একজন অভিজ্ঞ ব্যক্তি হিসাবে, সচেতন ব্যক্তি হিসাবে আপনি বিশ্বাস করবেন যে নির্বাচন হবার পরে যে সমস্ত ষড়যন্ত্র, যে সমস্ত ঘটনাগুলো ঘটছে, এই ঘটনাগুলো আর হবে না। তখন একটি নির্বাচিত সরকার দায়িত্ব গ্রহণ করে সেখান থেকে বলিষ্ঠভাবে শুধু বাংলাদেশ নয়, দুনিয়ার সমস্ত বিভিন্ন দেশেই মাথা উঁচু করে তারা বলতে পারবেন জনগণের রায়ে আমরা নির্বাচিত, এই দেশ, এই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব জনগণ আমাদের দিয়েছে। সুতরাং আমরা আমাদের কথা বলবো, আমাদের স্বাধীনতার কথা বলবো, সার্বভৌমত্বের কথা বলবো, আমরা স্বাধীন অর্থনীতি গড়ে তোলার কথা বলবো। সেখানে আমরা মাথা উঁচু করে বলতে পারবো। কিন্তু অনির্বাচিত সরকার যদি থাকে, আমরা যত কথাই বলি না কেন, সেখানে আনকনশাস মাইন্ডে একটা দুর্বলতা থেকে যায় যে আমরা তো নির্বাচিত নই, আমরা অনির্বাচিত সরকার। সেই জন্য পৃথিবীর বিভিন্ন দেশে দেশে দেখুন, আমি 70 দশকে আমি আন্তর্জাতিক দৈনিক বাংলা পূর্বদেশ থেকে আমি রেগুলার শত শত লিখেছি, আমি ফ্রাঙ্কলি বললাম, ওই 10-12 বছরের মধ্যে দিয়ে। তাতে করে আমার যে অভিজ্ঞতা সেটা হলো এই যে অনির্বাচিত সরকার বেশি দিন কখনোই দায়িত্বে থাকা উচিত নয়। এই জন্য যে তাদের সম্মান থাকতে থাকতেই চলে যাওয়া উচিত। আপনার বোধহয় স্মরণ আছে, আপনার নিশ্চয়ই বিচারপতি শাহাবুদ্দিনের কথা মনে আছে না, যে প্রথম তত্ত্বাবধায়ক সরকার হলো, উনি কিন্তু প্রথম তত্ত্বাবধায়ক সরকার নির্দেশের সময়ের মধ্যে তিনি নির্বাচন দিয়ে আবার কিন্তু তিনি সেখানে বিচারপতি হিসাবে তিনি যে ছিলেন প্রধান বিচারপতি, সেই দায়িত্ব গ্রহণ করলেন। সেটাও সংবিধানকে সেভাবে কিভাবে সংবিধানকে সংশোধন করে এবং পরবর্তী সময়ে যাওয়া যায় সেগুলো ঠিক করে নিয়েছিলেন। এবং এই ক্ষেত্রে আপনাকে আমাদের বুঝতে হবে যে অনির্বাচিত সরকার আমাদের মতো তৃতীয় বিশ্বের যাকে বলা হয় যে এই ধরনের দেশগুলোতে বেশি দিন থাকা উচিত না, যেখানে কারণ কি যে দলগুলো যেমন একদম তৃণমূল পর্যন্ত বিস্তৃত, সেখানে তারা নিয়ন্ত্রণ ভালোভাবে প্রতিষ্ঠা করতে পারে এই কারণেই। আর অনির্বাচিত সরকার, তাদের তো আসলে এরকম দল নাই, বা রুট লেভেলে অর্থাৎ তৃণমূলে তাদের নিয়ন্ত্রণটা কিছুটা কমে দেয়। সে কারণের জন্য কি বলছেন যে দলীয় সরকারের অধীনে দেশ ভালোভাবে পরিচালিত হয়। জি জি, এই তো চমৎকার কথা বলেছেন। কারণ দল হচ্ছে তার তৃণমূল পর্যায়ে তার সংগঠন থাকে, সুতরাং তার কিছু বলার থাকলে নেতৃত্ব সেখানে বলতে পারে যে তৃণমূল পর্যায়ের জনগণের সাথে সম্পর্কিত একটি অবস্থান তারা সৃষ্টি করতে পারেন। এমনকি প্রশাসনও জনগণের সাথে সঠিকভাবে সেখানেতে আচার আচরণ ব্যবহার করছেন কিনা, দুর্নীতি করছে কিনা সেটা অবশ্যই দেখতে পারে। কিন্তু আপনি চমৎকার কথা বলেছেন, সেটা হলো এই যে দলকে জনগণ দায়িত্ব দেবেন সেই দলকে কিন্তু সেইভাবে সততার সাথে কাজ করতে হবে। এবং প্রেসিডেন্ট জিয়াউর রহমান এটার ব্যাপারে অত্যন্ত কঠিন এবং কঠোর ছিলেন। এতই কঠোর ছিলেন যে আমাদের পার্টি বিএনপি জাতীয়তাবাদী দলের কোনো কর্মী এবং পার্টির কেউ কখনো জনগণের সাথে কোনো রকম খারাপ আচরণ করতে পারবে না, ভোগান্তি সৃষ্টি করতে পারবে না, এই ব্যাপারে কঠোর ছিলেন। এবং আমার দৃঢ় বিশ্বাস তারেক রহমান এটা পারবেন। তারেক রহমান এটা পারবেন এই জন্যে যে তার এই দীর্ঘ সময়ের মধ্যে দিয়ে তিনি যে অভিজ্ঞতা, তিনি যে জ্ঞান সঞ্চয় করেছেন, তিনি যে সমস্ত পৃথিবীকে দেখেছেন,
মার্টিন লুথার কিংকে যিনি দেখতে পারেন, এই অভিজ্ঞতা গ্রহণ করতে পারেন, এবং বিভিন্ন বক্তব্যের মধ্যে দিয়ে আমি খুব গভীর অভিনিবেশ সহকারে তার বক্তব্য শুনেছি, আপনিও শুনেছেন, দেখেছেন, কিন্তু কোথায়ও আমরা কিছু খুঁজে পাইনি যে কিছু একটা সমালোচনা করা যায়। সেই জন্য আমরা অনেক দিন পরে আমরা আশা করতে পারি, আমরাও স্বপ্ন দেখতে পারি, আই হ্যাভ আ প্ল্যান, উনি যেটা বলেছেন, আমরাও সেই সাথে বলতে পারি উই হ্যাভ এ প্ল্যান। আমরা তার সাথে একনিষ্ঠভাবে সেখানে সহযোগিতার মাধ্যমে আমরা গড়ে তুলতে পারি বাংলাদেশকে সঠিকভাবে। এবং একটি কথা ইমরুল কায়েস সাহেব, আমি আপনাকে অনুরোধ করে বলতে চাই যে বিরোধী দল আমরা যারা এখানে আছি, ছোট হোক বড় হোক, কেউ ছোট নয়, সব জায়গায় প্রতিভা আছে, দেশপ্রেম আছে। কারণ ৭১ সালে মুক্তিযুদ্ধের মাধ্যমে রক্ত দিয়ে এই দেশ স্বাধীন হয়েছে, সে কথাটা তারেক রহমান বলেছেন। এবং সাথে সাথে তিনি একথাও বলেছেন যে ২০২৪ সালে যে জুলাই অভ্যুত্থানে প্রাণ দিয়েছে, তিনি হাদির কথা বলেছেন, তিনি সেখানে শহীদ ২৪ সালের সে শহীদ, জুলাইয়ের সেই শহীদদের কথা বলেছেন, সকলের কথাই তিনি স্মরণ করেছেন, শ্রদ্ধা জানিয়েছেন। এবং যে দেশ রক্ত দিয়ে স্বাধীনতা অর্জন করতে পারে, সে কখনোই সে অন্যের গলগ্রহ হতে পারে না, পরাধীন হতে পারে না। তারেক রহমানকে আমরা দেখছি যে একজন পরিবর্তিত পরিপক্ক মানুষ হিসেবে, রাজনীতিবিদ হিসেবে, এবং তার বক্তব্য বিবৃতিতে বিশেষ করে ৫ আগস্টের পর থেকে, জুলাই অভ্যুত্থানের পর থেকে আমরা দেখতে পাচ্ছি। কিন্তু এরকম বলা হতে থাকে যে শুধু তারেক রহমানের মধ্যে এই পরিবর্তন পরিপক্কতা আসলে আমরা, তার দলের যে নেতাকর্মী রয়েছেন তাদের তো আসলে তিনি যে পরিকল্পনা চান বাস্তবায়ন করতে, তার সাথে খাপ খাইতে হবে এবং সেই পরিকল্পনা বাস্তবায়ন তাদেরও সেইভাবেই এগিয়ে আসতে হবে। সেটা কি আপনার মনে হয় যে সেই জায়গায় কোনো ঘাটতি আছে? দেখুন, আমি আপনার কাছে ফ্রাঙ্কলি বলি, সেটা একটি বড় দলের কিছু ঘাটতি থাকতে পারে। সেটা হলো তৃণমূল পর্যায় থেকে শুরু করে উপরিকাঠামো পর্যন্ত কিছু ঘাটতি সেখানে রয়ে গেছে, এবং কিছু ঘাটতি অবশ্যই আছে, কিন্তু তার একটা কারণ আছে। কারণটা কি আপনি তো জানেন ইমরুল কায়েস সাহেব, বিগত ১৭ বছর ধরে যে নির্যাতন চলেছে, যে নির্যাতন, শত শত মামলার কথা তো কোনোদিন শুনিনি। পাকিস্তান আমলেও আমার সেখান থেকে মামলা হয়েছিল, ভুট্টা আন্দোলনে মামলা হয়েছে। তারপরে পাবনায় আমার জেলা স্কুল থেকে প্রথম আমি গ্রেপ্তার হই ১৯৬২ সালে। তখন আপনি জন্মগ্রহণ করেন নাই আমি আশা করি। জন্মের অনেক আগে। ৬২ সালে আমি জেলা স্কুলের মাঠ থেকে আমি প্রথম গ্রেপ্তার হয়েছিলাম। এর পরবর্তী সময়ে ভুট্টা আন্দোলন হয়েছিল ৬৭ সালে, তখনও গ্রেপ্তার হয়েছি। এরপরে এখানে ওয়ারেন্ট ছিল, লিবারেশন পর আমি পূর্ব বাংলা ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির জেনারেল সেক্রেটারি হয়েছিলাম এখানে। ডক্টর মাহবুবুল্লাহ, উনি তখন প্রেসিডেন্ট, স্বাধীনতার করে কথা বলে জেলে ছিলেন। এবং আমাদের সাদেক হোসেন খোকা, সামান্য আমার ছোট, আমি তুমিই করেই বলতাম, সে আমাদের অত্যন্ত বন্ধু, বীর মুক্তিযোদ্ধা, অত্যন্ত ভালো মানুষ ছিলেন সাদেক হোসেন খোকা, আমরা চিনি অনেক আগে, জনপ্রিয় একজন জনপ্রিয়। আচ্ছা, আমি বলি যে কথাটা বলছিলাম, আপনি যে প্রশ্নটা বলেছেন, সেটা হলো এই নির্যাতনের মধ্য দিয়ে আমাদের পার্টি তৃণমূল পর্যায়ের হাজার হাজার কর্মী আজকে সেখানে বিচ্ছিন্ন হয়ে গেছে, তাদের পেশা থেকে বিচ্ছিন্ন হয়েছে, মানসিক দিক দিয়ে তারা সেখানে বিপর্যস্ত হয়েছে। এবং আপনাকে একটা কথা মানতে হবে, মনোবিজ্ঞানীদের সাথে যদি আপনি কথা বলেন, দেখবেন যে আজকে ১৭ বছরে সেখানে আত্মহত্যার প্রবণতা বেড়েছে। এই ১৭ বছরে সেখানে আজকে অর্থনৈতিক বিপর্যয় হয়েছে। যারা চাকরি করে, ছোট চাকরি, তাদের সংসারের মধ্যে অশান্তি সৃষ্টি হয়েছে। এবং তারা পাশাপাশি দেখেছে একটি বিশেষ দলের সেখানে কিছু নেতা এবং কর্মী অজস্র টাকার মালিক হয়েছে। আচ্ছা, আপনি কি কখনো ভাবতে পারেন একজন সাংবাদিকের অ্যাকাউন্টে ১,০৫০ কোটি টাকা লেনদেন হয়েছে? আপনি কি কখনো ভাবতে পারেন যে মিডিয়াতে আছেন, এই মিডিয়ার কর্মী, তার ১৩৪ কোটি টাকা হয়েছে? তাহলে আরও অন্য অন্য সাংবাদিকদের কিছু আছে, তাদের ৫, ১০, ২০, ২৫, ৩০ কোটি টাকা তো হয়েছে। সুতরাং এটা আমাদের মুক্তিযুদ্ধের কখনোই চেতনার সাথে নিশ্চয়ই আমার মনে হয় যে সঙ্গতিপূর্ণ নয়, তাই নয় কি? এবং যে পার্টির ছায়াতলে এটা হয়েছে, সেই পার্টি দাবি করছে এই দেশ তো আমরাই সেখান থেকে মুক্তিযুদ্ধ করে আমরা সেখানে দেশকেই করেছি। কিন্তু মজলুম জননেতা মওলানা ভাসানীর কথাটা তারা একবারও বলেন না, যে মানুষটি সারা জীবন ধরে সেখানে মানুষের জন্য, শ্রমিক, কৃষক, মেহনতি মানুষের কথা বলেছেন, যেই মানুষটি প্রথম কাকমারি সম্মেলনে সেখানে আজকে আমাদের তৎকালীন বাঙালিদের জন্য, পূর্ব পাকিস্তানিদের জন্য সেখানে উনি
বলেছিলেন স্বায়ত্ত শাসনের কথা, তোমরা যদি আমাদের অধিকার না দাও, শোষণ করো, তখন তিনি তাদেরকে সালাম জানিয়ে বিদায় নেওয়ার কথা বলেছিলেন, কিন্তু তারা স্মরণ করেন না। আবার আবার একটু পত্রিকায় ফিরে আসে, আমার দেশে একটি খবর বা সংবাদ পরিবেশন করেছে, তার শিরোনামটি এরকম যে তারেকের ব্যবহারে বিমোহিত পাইলট ও কেবিন ক্রুরা, অর্থাৎ পাইলট নিজে এসে তাকে ককপিটে যেতে বলেছেন, তিনি বলেছেন যে না, আমি রুলস ভায়োলেশন করবো না, এভিয়েশন যে রুলস আছে সেটি ভায়োলেশন করবে না। তার নিজের ট্রলি বহন করেছেন, অর্থাৎ নিজের কাজগুলো নিজেই সেখানে করেছেন তিনি এবং তার স্ত্রী সন্তান। তার মধ্যে এবং তারপরে আমরা দেখলাম যে যখন তিনি মঞ্চে আসলেন তখন তার জন্য যে চেয়ারটি রাখা হয়েছিল সেটা একটি বিশেষ চেয়ার, সেই চেয়ারটিতেও তিনি বসলেন এবং একটি সাধারণ চেয়ারে নিয়ে এসে বসলেন। এই যে পরিবর্তন, ছোট ছোট জিনিসগুলোই তো আসলে, তারপরে বিমানবন্দর থেকে বের হয়ে তিনি মাটি স্পর্শ করলেন, মাটির ঘ্রাণ নিলেন, মাটি ছুঁয়ে দেখলেন, এই যে ছোট ছোট বিষয়গুলোই তাকে কি আরও অসাধারণ করে তুলেছে, বা মানে তার মধ্যে যে পরিপক্কতা বা পরিবর্তন এসছে সেটার মূল্যায়ন? দেখেন, এটা খুব ভালো কথা বলেছেন। সেটা হলো এই যে এই পরিবর্তনটা অবশ্যই হয়েছে, এই যে মাটির ঘ্রাণ নিলেন, স্পর্শ করলেন, পা দিয়ে যে তার মাটিকে স্পর্শ করলেন, মায়ের সমমর্যাদা দিলেন, মাতৃভূমি পিতৃভূমিতায় এলেন এবং সকলের সাথেই যে মেলামেশা করছেন, চেয়ারটাকে উনি বসলেন না। আমরা তো দেখা যায় যে উনি অনেক বড় একজন নেতা, সুতরাং সুসজ্জিত একটা চেয়ারে বসাতে হবে, এবং সেটা কিন্তু উনি তা করলেন। আবার ট্র্যাডিশনে এরকম আছে যে একটু যে প্রধান অতিথি, এটা আমাদের, আমাদের এইটা একটা পুরনো এই ছিল, সেটাকে উনি ভেঙে দিয়েছেন। এবং সবচেয়ে বড় কথা হলো যে আপনি খুব ভালো কথা বলেছেন যে উনি সকলের সাথে এই যে সহজভাবে মেশার জন্য মানুষের থেকে দূরত্বে থাকবেন না, তাদের কাছাকাছি থাকবে, এই মানসিকতা তো বিরাট। এটা তার পিতারও ছিল, যিনি হেঁটে রওনা হতেন মাইলের পর মাইল। একজন কৃষকের বাড়িতে চলে গেলেন, পাবনা একজন কৃষকের বাড়িতে উনি চলে গিয়েছিলেন। এখন যে উনি সেই কৃষকের বাড়িতে গেলে তো তারা দেখে অবাক। তাদের বললেন যে আপনারা হাঁস মুরগি সেখানে করবার চেষ্টা করেন, আপনারা আপনাদের এই যে ছোট ডোবাটা আছে এখানে মাছ চাষের জন্য একটু ব্যবস্থা করেন। এই যে সাধারণ মানুষের মধ্যে এই যে মেশে, সেটা কিন্তু তারেক রহমান করেছেন। এবং আরেকটি বিষয় আপনাকে এখানে বলা দরকার যে তারেক রহমান এই উদাহরণগুলো সৃষ্টি করেছেন যাতে পার্টির সকলে এইগুলো দেখে যাতে বুঝতে পারে। আরেকটি বিষয় আপনি যে আমাকে জিজ্ঞাসা করেছেন পার্টির মধ্যে কোনো রকমই আছে কিনা, দলের মধ্যে ধরুন এই কথাটা বারবার আমাদের মনে রাখতে হবে। আপনি নিজেও নিশ্চয়ই জানেন, যখন একটা দলের কেউ মন্ত্রী হন বা প্রধানমন্ত্রী হন, তার চারপাশ দিয়ে এক ধরনের আমলা সৃষ্টি হয়। সেটা হবে কিনা, এবং সেটা হচ্ছে তার যে ব্যক্তিগত স্টাফ থাকেন তাদের মধ্য থেকে একটা ব্যারিকেড তৈরি করে। পার্টিরও কিছু কিছু না, দেখা হবে না, আপনি এখন চলে যান, ব্যবহার আচার আচরণ অন্যরকম হয়। এমনকি পার্টির বড় একজন ব্যক্তি যে মফস্বল থেকে এসছেন, তাকে চিনলেও তার দিকে তাকাবেন না, তাকে বসতে বলবেন না। এই আচরণগুলো আমি আজকের থেকে নয়, আমি যেহেতু ভাসানী ন্যাপ থেকে আমি সেখানে গিয়েছিলাম, আমি কেন্দ্রীয় কমিটিরও সদস্য ছিলাম, প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় থেকেই দেখে এসেছি। কিন্তু জিয়াউর রহমান কিন্তু এই বিষয়গুলোকে সহ্য করতেন না। অনেক মন্ত্রী এটা মেনে নেন। আবার তারেক রহমানের মধ্যে সেটা কি আশা করতে পারি পরবর্তীতে? তারেক রহমান এমন একজন মানুষ যে উনি দেখুন, ওই দিনকাল একটা পত্রিকা ছিল, সেখানেও মাঝে মাঝে 30 সেকেন্ডে যদি শেষ করেন। জি, 30 সেকেন্ডে যদি শেষ করেন, আমাদের শেষ করতে হবে। আচ্ছা, তারেক রহমানের মধ্যে যে বৈশিষ্ট্যগুলো আমরা দেখেছি, তাকে কিন্তু উনি ধীর স্থির শান্ত। উনি তো সেখানে লন্ডন যাওয়ার আগেও রাজনীতির সাথে জড়িত ছিলেন, তাই না? তার অফিসে সেখানে উনি ধীরস্থিরভাবে কথা শুনতেন। তার বড় বৈশিষ্ট্য হলো পিতার একটি গুণ পেয়েছেন, মায়ের গুণগুলো পেয়েছেন, সেটা হচ্ছে মানুষের কথা শোনা, বেশি কথা নয়, সকলে মনোযোগ দিয়ে কথাগুলো শুনতেন। জিয়াউর রহমানের কিন্তু এটা ছিল, যতক্ষণ পারে সকলের কথা শুনে শেষে উনি কথা বলতেন। তারেক রহমানেরও এই গুণটি আছে, যেটা আমরা জানি। ধন্যবাদ নাজমুল হক নানু, চমৎকার আলোচনার জন্য। ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা একদম অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি। ফ্রন্ট পেজ অনুষ্ঠানটি প্রতিদিন সকাল 9টা 20 থেকে 25 মিনিটের মধ্যে প্রচার হয়। দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।